আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। শুরুতেই জানাবো শিরোনাম। পরিবহন ধর্মঘটে টানা দ্বিতীয় দিন চরম ভোগান্তি, সড়কে গাড়ি না থাকায় চাপ রেলে, তেলের টাকা না থাকার অজুহাতে চলছে না লঞ্চ। আমাদের অবস্থা এমনিতেই করুন, তারপরে আবার মনে করেন যে 100 টাকা 150 টাকার ভাড়া 400-500 টাকা চাইতেছে। ভাঙি অ্যাম্বুলেন্সে আসছি, তারপরে এখন সিএনজিতে আসছি, এখন আবার এটাতে যাইতেছি। বাস না পাওয়ার কারণে ট্রেনেই চেষ্টা করা লাগতেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মালিকদের বৈঠকেরও কোনো সিদ্ধান্ত হয়নি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। অর্থনীতির কঠিন সময়ে ডিজেল কেরোসিনের দর বৃদ্ধি নিয়ে প্রশ্ন, আগের মুনাফার টাকা সমন্বয় করে ভর্তুকির পরামর্শ বিশ্লেষকদের। জনভোগান্তিতে সরকারের কিছু যায় আসে না মন্তব্য ফখরুলের, বললেন সাধারণ মানুষের না খেয়ে মরার উপক্রম। কোনো বিকল্প নেই, একমাত্র পথ হচ্ছে এদেরকে সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, পার্লামেন্ট তৈরি করা। 13,000 কমিউনিটি ক্লিনিকে চলছে তৃতীয় ধাপে করোনা টিকাদান, 12 নভেম্বর পর্যন্ত দেয়া হবে সিনোফার্মের ভ্যাকসিন। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলল 3 কোটির বেশি টাকা, দেশি বিদেশি মুদ্রার সাথে আছে স্বর্ণ ও রূপার অলংকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো চলা পরিবহন ধর্মঘটে দেশ জুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। বন্ধ রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের চলাচল। পাইকারদের অভিযোগ, সুযোগ বুঝে পরিবহন ব্যবসায়ীরা বাড়তি ভাড়া আদায় করেছে। রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ। তেলের দাম বৃদ্ধিতে এই দুর্ভোগ। দাম কমবে না ভাড়া সমন্বয় হবে সে তো পরের ব্যাপার, আগে অন্তত নিজ গন্তব্যে তো যেতে হবে। গণপরিবহন বন্ধ, তাই সড়কে পরিবহনের স্বল্পতা, সাথে কয়েক গুণ বাড়তি ভাড়ার খড়গ। যাদের কোনোই উপায় নেই, দুই পাই ভরসা তাদের। গভর্নমেন্ট তো তার বাড়াইয়ে বসে আছে, কিন্তু এখন পাবলিকের এই ভোগান্তির কারণে আমরা দিনে দিনে নিষ্পেষিত হয়ে যাচ্ছি। সাধারণ মানুষ দুর্ভোগে আছি, কারণ আগে ভাড়া ছিল 15 টাকা উত্তরা বাসে করে, এখন সিএনজিতে চাইতেছে 100 টাকা। রিক্সা দাম বেশি চাইতেছে, যাইতে পারছি না। এখন যাবো রাজশাহীতে, যেহেতু কালকে অফিস খুলবে, এই জন্য আর কি। এখন চেষ্টা করতেছি, ঘন্টাখানিক হয়ে গেছে ওইখানে দাঁড়া রয়েছি, গাড়ি টাড়ি নাই কিছু। নগরীর যাত্রাবাড়ি থেকে গাবতলী কিংবা আবদুল্লাপুর থেকে মোহাম্মদপুর, সবখানেই একই চিত্র। দুর্ভোগ থেকে মুক্তি চান নগরবাসী। গভর্নমেন্ট যদি না দেখে তাহলে তো আর করা কিছু নাই, কারণ যে হুট করে দাম বাড়িয়ে দিলে তো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। নোয়াখালী থেকে সেই ভাঙি অ্যাম্বুলেন্সে আসছি, তারপরে এখন সিএনজিতে আসছি, এখন আবার এটাতে যাইতেছি। তেলের দাম বাড়াইছে ঠিক আছে, একটা তো সমদিত মালিক সমিতি একটা সময় দেওয়া দরকার ছিল। এভাবে দরকার না, সময় না দিয়া এভাবে হুট করে বন্ধ করে দেওয়া এটা উচিত হয় নাই। সাধারণ মানুষ, আমাদের কথার কোনো কাজ নাই, আর আমাদের দেখার মতো কেউ নাই। আমরা যে করোনার অবস্থায় আছে, আমাদের অবস্থা এমনিতেই করুন, তারপরে আবার মনে করেন যে 100 টাকা 150 টাকার ভাড়া 400-500 টাকা চাইতেছে। এদিকে তেলের দাম বৃদ্ধিতে ভাড়ার সমন্বয়ে দৌড়ঝাঁপ ছিল বিভিন্ন পরিবহনের মালিক সমিতির। শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন এক পক্ষ। দাবি পূরণের কিছুটা আশ্বাসও মিলেছে বলে দাবি তাদের। আমাদের যে ধর্মঘটটি সারা বাংলাদেশ ব্যাপী পণ্য পরিবহন সেক্টরে চলছে, সেটার বিষয়ে আমরা এখন আমাদের অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছিলাম। ওনার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে উনি আমাদেরকে এই আশ্বাস করেছেন যে উনি বিষয়টা নিয়ে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু দেশের বাইরে আছেন, ওনার সাথে আলাপ আলোচনা করে অবশ্যই আমাদের এই যৌক্তিক বিষয়টি নিয়ে উনি আমাদেরকে সমাধান দিবেন। উভয় সংকটের বলি সাধারণ মানুষ। আশঙ্কা, চলমান ধর্মঘট অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বাস ট্রাক ধর্মঘটের পর এবার বন্ধ হলো লঞ্চ। তেলের টাকা জোগাড় হবে না, এই অজুহাতে ভাড়া না বাড়ালে লঞ্চ চালাবে না মালিকরা। বাস লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় এখন যাত্রী চাপ পড়েছে রেলে। ট্রেনে একটু জায়গার জন্য হাহাকার অবস্থা রেল স্টেশনে। এত যাত্রীর চাপ সামাল দিতেও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রেল স্টেশনে মানুষের দিক বিদিক ছোটাছুটি, সড়কে বন্ধ গণপরিবহন, উপায় একটাই রেলযাত্রা। তাই দুদিন ধরে কমলাপুর রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। যারা আসছেন অনেকের ভাগ্যে টিকিট মিলছে না। ব্যাগেজ নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অথবা কাউন্টার চত্বরে, তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এই আশায় যদি গন্তব্যে যাওয়ার একটু সুযোগ মেলে। বাসটা যদি চলতো তাহলে মনে করেন আমাদের সাধারণ যে মানুষগুলো, তাদের একটু সমস্যাটা একটু হইতো। কালকে পরীক্ষা দিতে আসছিলাম,
কিন্তু বাস না পাওয়ার কারণে এই ট্রেনেই চেষ্টা করা লাগতেছে, কিন্তু এখানেও মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবো। দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা বাদে দেশের সব অঞ্চলের মানুষের ভিড় রাজধানীর রেল স্টেশনগুলোতে। কমিউটার, লোকাল ও আন্তনগর ট্রেনের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। প্রেশার তো প্রচুর, হিউজ প্রেশার। আর আমাদের তো আসন সীমিত। ধরেন একটা ট্রেনে আসন 800, যেতে যাচ্ছে 8,000 লোক, যেতে যাচ্ছে 10,000 লোক। ঈদের মতো প্রতি আন্তনগর কোচ ট্রেনে আমরা অতিরিক্ত 22টি কোচ সংযোগ করছি। এরই মধ্যে আরও দুর্ভোগের খবর দিলেন লঞ্চ মালিকরা। তাদের দাবি, রেলের দাম বাড়ায় লঞ্চ চালানোর খরচ নাকি উঠবে না, তাই ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত চলছে না লঞ্চও। গত বৃহস্পতিবারে তেলের দাম বেড়েছে, এরপর থেকে গতকালকে একদিন চলে গেছে এবং প্রত্যেকটা মালিকই কিন্তু প্রতি ট্রিপেই কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকা লস দিতেছে। এখন লস দিয়ে আসলে আমাদের পক্ষে জাহাজ পরিচালনা করা সম্ভব না, সেই জন্য আমরা আপাতত বন্ধ রেখেছি। ভোগান্তিতে পড়া মানুষের দাবি, দ্রুত মালিক শ্রমিক পক্ষের সাথে বসে সব সমস্যার সমাধান করুক সরকার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সড়কে গণপরিবহন বন্ধ থাকে কমলাপুর রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। এই ভিড় সামাল দিতে আন্তনগরে 22টি ও মেইল ট্রেনে 2টি বগি সংযোজন করেছে রেল কর্তৃপক্ষ। সন্ধ্যায় স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার এসব তথ্য জানান। তিনি জানান, আগামীকাল ট্রেনে বগি সংযোজন আরও বাড়ানো হবে। অতিরিক্ত যাত্রীদের চাপ সামাল দিয়ে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। মাসুদ সারোয়ার বলেন, যাত্রীরা স্টেশনের প্ল্যাটফর্মে ও কাউন্টার চত্বরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তাই তাদের যাত্রা নিশ্চিত করতে ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হচ্ছে। আচ্ছা, ধরনের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা চেষ্টা করেছি কিছুটা হলো যে দুর্ভোগ কমানোর জন্য। আমরা প্রতিটি ম্যাক্সিমাম আন্তনগর ট্রেনে, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেনে আমরা বগি সংযোজন করেছি অতিরিক্ত। আজকে সারাদিনে আমাদের 22টি অতিরিক্ত বগি সংযুক্ত হয়েছে আন্তনগর ট্রেন সমূহে বিভিন্ন গন্তব্যে। আর আগামীকালকে আমরা আরও বৃদ্ধি করব, আমাদের সেই প্রস্তুতি রয়েছে। চলমান পরিস্থিতি বিবেচনায় আমরা সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, এখন পরিস্থিতি কেমন? বাড়তি ট্রেন বা বগি কি সংযোজন হচ্ছে? দেবাশিস, রাত 10টাতেও কমলাপুর রেল স্টেশনের কিন্তু চিত্র একটু বদলায়নি এবং সন্ধ্যা থেকে আমরা যেটি দেখাচ্ছিলাম যে স্টেশনে এবং প্ল্যাটফর্মগুলোতে অসংখ্য যাত্রী কিন্তু অপেক্ষা করছেন তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য। যদিও আজকে শনিবারের জন্য আন্তনগর বিভিন্ন রেলের সঙ্গে কিন্তু মোট 22টি বগি সংযোজন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, আর মেইল ট্রেনের সঙ্গে 2টি বগি সংযোজন করা হয়েছে। আগামীকাল যদি এই ধর্মঘট অব্যাহত থাকে তাহলে তারা আরও বেশি সংখ্যক বগি সংযোজন করার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে যাত্রীর যে পরিমাণ চাপ সেটি এই প্রচেষ্টার তুলনায় খানিকটা অপ্রতুলই মনে হচ্ছে, কারণ আপনি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন এই 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন যে ট্রেনটি আসবে পরবর্তীতে সেটিতে ওঠার জন্য, এবং এরকম প্রায় সবগুলো প্ল্যাটফর্মেই অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন এবং বাইরের টিকিটের জন্য কিন্তু আরও বেশ কয়েকশো যাত্রী অপেক্ষা করছেন। এবং রেল কর্তৃপক্ষ এই যাত্রীদের বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিট যেটি বাড়তি দামে বিক্রি করা হয় সেটি বিক্রি করছেন। সেটির সংখ্যাও প্রায় কয়েক হাজার, যদি এখন পর্যন্ত সেটি গণনা শেষ হয়নি। তবে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানাচ্ছিলেন যে তারা আগামীকাল চেষ্টা করবেন আরও বেশ কিছু বগি সংযোজন করার জন্য ট্রেনগুলোর সঙ্গে, যাতে করে আরও বেশি সংখ্যক যাত্রী তারা পরিবহন করতে পারেন। যেহেতু সড়ক এবং নৌপথে বাস লঞ্চ না চলার কারণে বেশিরভাগ যাত্রীরাই কমলাপুর স্টেশনে ফেরত আসেন বা বিমানবন্দর স্টেশনগুলোতে আসছেন ট্রেনে করে যাওয়ার জন্য। দেবাশিস, ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য। এদিকে রাজধানীর বাইরেও একই অবস্থা। চট্টগ্রামের সড়ক জুড়ে দেখা গেছে নৈরাজ্য। পরে জনদুর্ভোগের কথা বিবেচনায় কাল থেকে বন্দনগরীতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। অন্যদিকে অ্যাম্বুলেন্স সহ ছোট যানবাহনে চড়ে গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের। ধর্মঘটের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সড়কে নৈরাজ্য। জ্বালানি তেলের দামের সাথে ভাড়া সমন্বয়ের দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা। পুলিশের চেকপোস্ট ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে দেয় তারা। কারখানায় যেতে না পারা শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এ সময়। 8টা বেজে গেছে, কেউ আমরা কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমাদের এই পরিস্থিতি হলে এই দায়ভার কার? সরকারি শ্রমিক চলতেছে কিন্তু আমরা পাচ্ছি না, আমরা গার্মেন্টস শ্রমিক। আমরা কাজ করি ভাত খাই, গ্যাসের দাম তেলের দাম কমাইবে,
পাবলিকের গাড়ি চলবে। ব্যক্তিগত কোনো আক্রোশে আসা হয়নি, এখানে কিন্তু সবার আহ্বানে আমরা এখানে আসছি। বাস বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগ সারা দেশেই। সড়ক জুড়ে স্থবিরতা, যানবাহন না পেয়ে অনেকে অ্যাম্বুলেন্সে গন্তব্যে রওনা দেন। কেউ কেউ ছোট যানবাহনে ভেঙে ভেঙে পাড়ি দেন দূরের পথ। এজন্য গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। গাড়ি ঘোড়া বন্ধ এখানে আছে শুনতেছি, নির্বাহী হয়ে বাসায় ফেরত যেতে হবে। আমাদের জনসাধারণের একটা ভোগান্তি ছাড়া আর কি এগুলা। বাড়ির থেকে বাড়াতে ঢাকায় যাবো, এদিকে গাড়ি সমস্যা, গাড়ি ভরা বলে দাম বাড়ছে। পরীক্ষা বাতিল করে নাই, ওদিকে অবরোধ, তাহলে আমরা পরীক্ষাটা দেব কিভাবে? পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ভাড়া সমন্বয় না হলে চরম ক্ষতির সম্মুখীন হবেন তারা। তাই দাবি আদায়ে বাস ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। মালিকদের অর্ডার অনুযায়ী আমাদের গাড়ি চালাইতে হয়। আর আমি যদি আমার মালিকের কথা অমান্য করে গাড়ি নিয়ে যাই, ওখানে তো আমার চাকরিতে থাকবে না। আপনারা তেলের দাম বাড়ছে, বেতন বাড়ান, শ্রমিকের বেতন বাড়ান, তাদের সবকিছু সুযোগ সুবিধা দেখেন। যখন দাম কমে যায় তখন তো আপনারা কোনোদিন কমান না, কিন্তু বাড়ালে সঙ্গে সঙ্গে বাড়া দেন। আপনারা তো দিয়েছেন ভালো কথা, কিন্তু এটার সঙ্গে একটা সমন্বয় করেন। ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রাম সহ সব বন্দরগুলোতে। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। হঠাৎ করে ঘোষণা বাড়িয়ে দেওয়া হয়েছে 2 ধরনের জ্বালানি তেলের দাম। যুক্তি ভর্তুকি সমন্বয়। সামনে আনা হয় পার্শ্ববর্তী দেশে পাচারের শঙ্কার দিক। কিন্তু কঠিন এই সময়ে ভর্তুকি সমন্বয়ে জনগণের কাঁধে দায় চাপানো নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে সরকারের পক্ষে এই ভর্তুকি দেওয়া সম্ভব ছিল। আগে কম দামে তেল এনে বেশি দামে বিক্রি করায় যে লাভ হয়েছিল, সেই অর্থ কোথায়? ডিজেল এবং কেরোসিন দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই 2 জ্বালানি তেল। হঠাৎ করেই এই 2 জ্বালানি তেলেরই বড় ধরনের মূল্য বৃদ্ধি করেছে সরকার। 65 টাকা লিটারের ডিজেল এবং কেরোসিন এখন 80 টাকা, অর্থাৎ লিটারে মূল্য বৃদ্ধি করা হয়েছে 15 টাকা। দামের এমন বৃদ্ধিতে চাপে পড়বে সাধারণ মানুষ। প্রতি টাঙ্কিতে 500 টাকা বাড়তি, তাহলে আমরা তো ভাড়া মেরে পোষাতে পারবো না। আর আমাদের তো জনগণও তো আমাদের ভাড়া বেশি দিতেছে না। পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, সাধারণ মানুষের করার কিছু নাই। এখন সরকার অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, তাই মূল্য সমন্বয়ে স্থানীয় বাজারে বাড়ানো হয়েছে দাম। কারণ ভর্তুকি কমিয়ে আনতে চায় সরকার। বলা হচ্ছে দাম সমন্বয় করা না হলে প্রতিদিন লোকসান গুনতে হবে 20 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসি গেল অক্টোবর মাসে লোকসান গুনেছে 726 কোটি টাকা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, মূল্য বৃদ্ধি ছাড়া সরকারের সামনে বিকল্প আর কিছুই ছিল না। 2015 থেকে 2021 সময়কালে প্রায় 43,000 কোটি টাকার মতো বিপিসি বাড়তি আয় করেছে। এই সময়কালে হঠাৎ করে অল্প কিছু দিনের এই বাড়তি ব্যয় বৃদ্ধি, এটি কেন তারা নিতে পারবে না, এটি মোটেই আসলে বোধগম্য না। সরকার চাইলে এই সময়ের এই বাড়তি ব্যয়টুকু ভর্তুকি দিয়ে সমন্বয় করার সুযোগ আছে। সবশেষ 2016 সালে ডিজেলের মূল্য সমন্বয় করে সরকার। করোনা মহামারীতে আন্তর্জাতিক বাজারে কমে যায় জ্বালানি তেলের দাম, কিন্তু তখন বেশি দামেই দেশীয় বাজারে তেল বিক্রি হয়, লাভ করে বিপিসি। প্রশ্ন হচ্ছে, ভর্তুকির অর্থ সংগ্রহে সরকারের সামনে একাধিক বিকল্প উৎস ছিল, তারপরেও কেন এই মূল্যবৃদ্ধি? সহজ শর্তে বিভিন্ন উৎস থেকে ঋণ করবার সুযোগ রয়েছে, যেটি পূর্বে কিন্তু বিপিসির পক্ষ থেকে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কিন্তু সে ঋণ নিয়েও কিন্তু তার এই জিনিসগুলো অ্যাডজাস্ট করেছে। সুতরাং সরকার যদি মনে করে যে তার নিজস্ব তহবিলের ঘাটতি রয়েছে, সুতরাং সে আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়েও এই সময়কালের এই বাড়তি ব্যয়ের বিষয়টুকু সমন্বয় করতে পারত বলে আমাদের মনে হয়। সাধারণ মানুষের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম কমিয়েছে ভারত। বলা হচ্ছে বাংলাদেশে হঠাৎ করেই দাম বৃদ্ধি অযৌক্তিক সিদ্ধান্ত। শুধু ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো বিপন্ন অবস্থায় পড়েছে তা নয়, দেশের অর্থনীতিও বিপন্ন অবস্থায় পড়তে বাধ্য। তেলের দাম বৃদ্ধিতে এরই মধ্যে বাড়তে শুরু করেছে পণ্যমূল্য, নানাভাবেই বাড়বে জীবনযাত্রার ব্যয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও প্রতিবেশী দেশের জ্বালানি পাচার রোধে সরকারের অনিচ্ছা সত্ত্বেও ডিজেল কেরোসিনের দাম বাড়িয়েছে। আগামীকাল বিআরটি এর সাথে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে বলেও জানান ওবায়দুল কাদের। এই সময় অন্যায়ভাবে কেউ যেন দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির
বৈঠক হবে, সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। জনগণের ভোগান্তিতে সরকারের কিছুই যায় আসে না, তাই কোনো কারণ ছাড়াই ডিজেল কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন ভোটে নির্বাচিত নয় বলেই সাধারণ মানুষের প্রতি কোনো দায় নেই সরকারের। মানুষ না খেয়ে মরার উপক্রম হয়েছে, তাই পরিস্থিতি উত্তরণে সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। 7 নভেম্বর উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা করে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন এই কর্মসূচিতে। বিএনপি মহাসচিব বলেন, 7 নভেম্বরই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি। 7ই নভেম্বরের চেতনার মধ্য দিয়েই ভিত্তি রচিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এর আগে বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় বক্তারা বলেন, সংকটময় এই সময়ে ভীষণ দরকার ছিল তাকে। তরিকুল ইসলাম আমাদের মতো লোকের কাছে সবসময় স্মরণীয়। স্মরণ সভায় স্মৃতিচারণের পাশাপাশি সরকারের সমালোচনায় মুখর ছিলেন বিএনপি নেতারা। তাদের দাবি, জনগণের কথা মাথায় নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না সরকার। পৃথিবীর কোনো দেশে নাই যে একবারে এত টাকা বৃদ্ধি হতে পারে। বলে যে বিদেশে তেলের দাম বেড়েছে, তো বিদেশে যদি তেলের দাম বেড়ে থাকে, যখন তেলের দাম কম ছিল তখন তো বাংলাদেশে এই বিভিন্ন পর্যায়ের তেলের মূল্য কমানো হয়নি। বিএনপি মহাসচিবের অভিযোগ, পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে সরকার। সরকারি নানা পদক্ষেপে এখন না খেয়ে থাকার উপক্রম হয়েছে সাধারণ মানুষের। 1 টাকা 2 টাকা বাড়লে হয় 15 টাকা করে পার লিটারে বাড়িয়ে দিয়েছে। মানুষ যাবে কোথায়? একদিকে তার জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার বাড়িয়ে দিল এই জ্বালানির দাম, ফলে কি হবে? আরো দ্বিগুণ বাড়বে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের তো এখন না খেয়ে অপুষ্টিতে ভুগে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে। পরিস্থিতি উত্তরণে জনগণের সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপি নেতারা। কোনো বিকল্প নেই, একমাত্র পথ হচ্ছে এদেরকে সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, পার্লামেন্ট তৈরি করা। আজকে যদি এই সরকারকে হটানো না যায় তাহলে আমাদের নেত্রীকে মুক্ত করা সম্ভব হবে না। যদি সরকারকে হটানো না যায়, এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে না, জনগণের অধিকার ফিরে পাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে, বিশেষ করে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে জেতাতে প্রয়োজনে অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। জামিনে থাকা হত্যা মামলার আসামি তিনি। আর সেই হুমকি দেওয়া বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে আজ। জনগণের শক্তি নিয়ে ওই দিন আসবো না। আমরা আমাদের একই ভোট হিসাবে নয়, প্রয়োজনে যা যা করার দরকার সব নিয়ে আমরা নৌকার বাইরে আপনারা কাউকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে না। নৌকার ভোট হবে এইরকম টেবিলের মধ্যে ওপেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের অধীনে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। পরিবহন ধর্মঘট থাকায় 3 থেকে 5 গুণ বেশি ভাড়া দিয়ে কেন্দ্রে যেতে হয় তাদের। অসহায় অবস্থায় অনেকেই হেঁটেই পৌঁছান। শিক্ষার্থীরা বলেন, সরকার সমন্বিত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণেই দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। রমজান বাসাইলে নামে দিত মাত্র 15 টাকা ভাড়া নিত, আর এনে 135 টাকা বেশি। যেখানে 700 টাকা ভাড়া দিতে হয় 2 জন, আমি সেখানে 3000 টাকা ভাড়া দিয়ে ঢাকা আসতে হচ্ছে। জনদুর্ভোগ আছে, গণভোগান্তি আছে এই গণপরিবহন ধর্মঘটের কারণে। তো সেটি আমার মনে হয় আমাদের জাতীয়ভাবে সেই বিষয়গুলো বিবেচনা রাখা উচিত, যে এই ধরনের জনদুর্ভোগ বাড়ায়, গণভোগান্তির সৃষ্টি হয়, এমন ধরনের কর্মসূচি থেকে আমাদের এখন ক্রমান্বয়ে বেরিয়ে আসা উচিত। 2 গুণ 3 গুণ ভাড়া লাগছে আপনার, যে জায়গায় আপনার 50 টাকা ভাড়া, সেই জায়গায় আপনার 150 টাকা 200 টাকা পর্যন্ত ভাড়া নিয়েছে। সচরাচর তো আমাদের তো গাড়ি নেই, তার উপরে আমাকে আব্বু সাইকেলে করে নিয়ে আসছে, তো কষ্টই তো হয়েছে। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। পাইকারদের অভিযোগ, সুযোগ বুঝে পরিবহন ব্যবসায়ীরা বাড়তি ভাড়া আদায় করছে। আর পাইকারি বাজারে পণ্যের দাম আগের মতো থাকলেও ধর্মঘটের দোহাই দিয়ে দাম বেশি রাখছে
খুচরা বিক্রেতারা। ধর্মঘট থাকলেও পণ্য পরিবহন করছে কিছু কিছু ট্রাক, কিন্তু ভাড়া নিচ্ছে বেশি। এই পরিস্থিতিতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ধরনের সবজির দর। তবে বাড়তি দরের জন্য খুচরা ব্যবসায়ীকে দুষছেন পাইকাররা। ক্রেতাদের আশঙ্কা, ধর্মঘট অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তবে এখন দাম আজকে অনেক বেশি মাল আইতারে না। যে ট্রাক্টর রাত্রে 10টা বাজে ঢুকতো ওটা সকাল 6টা বাজে ঢুকছে, 5টা বাজে ঢুকছে। গাড়ি ভাড়া বাড়ায় দিছে এখানে বস্তাপতি মালের দাম মালে আর গাড়ি বেচে ফোস আসতেছে না আমাদের। সবজি মাল মুদি মাল সব দাম বাড়ছে। যেমন তেলের দাম এখন 5 লিটার গেলান 710 টাকা। এরকম হইলে আমরা কিভাবে বাঁচবো বলেন? দেশের প্রায় 13,000 কমিউনিটি ক্লিনিকে শনিবার থেকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। 70 লাখ প্রান্তিক মানুষের টিকার আওতায় আনতেই সরকারের এই বিশেষ ক্যাম্পেইন চলবে 1 সপ্তাহ। প্রতি ক্লিনিকে একদিন করে এই আয়োজন করার কারণে প্রথম দিনই ছিল উপচে পড়া ভিড়। ভ্যাকসিনে আগ্রহী মানুষের ভিড় সামলাতে কোথাও কোথাও কমিউনিটি ক্লিনিকের আওতাধীন এলাকায় একাধিক টিকা কেন্দ্র খোলা হয়েছে। রাজশাহীর চারঘাটের ষোলুয়া ইউনিয়নে পাশাপাশি খুলতে হয়েছে 2টি টিকাদান কেন্দ্র। একদিনই দেয়া হবে ভ্যাকসিন, তাই স্থানীয় কমিউনিটি ক্লিনিকে আগ্রহীদের চাপ সামলাতে এই ব্যবস্থা। ক্লিনিক প্রতি অন্তত 500 জনকে দেওয়ার কথা এই ভ্যাকসিন। সেখানে মানুষের সুবিধা বিবেচনায় রাজশাহীর এই ইউনিয়নে 3টি আলাদা কেন্দ্র খোলা হয়েছে। তারপরেও টিকা শেষ হয়ে যাওয়ায় ফিরতে হয়েছে অনেককে। রোজ মাথার উপরে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়া থাকতে কষ্টই তো হয়। সবার দিচ্ছে, ওখানে দাঁড়াইছিলাম কাউন্সিলে, তারপরে এখানে আসছি। প্রান্তিক মানুষের জন্য বিশেষ এই টিকাদান ক্যাম্পেইন দেশের সবগুলো সচল কমিউনিটি ক্লিনিকে চলবে। তবে একটি ক্লিনিকে একদিনই দেয়া হবে সিনোফার্মের টিকা। আগে নিবন্ধন করেও যারা টিকা পাননি তাদের পাশাপাশি নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। দ্রুত হয়েছে, খুব ভালো হয়েছে টিকা দেয়া, কোনো সমস্যা নাই। আমারও কোনো সমস্যা হয়নি। টিকাটা মানে ভালোভাবেই তো দিল, কোনো সমস্যা বুঝতে পারিনি। 26% থেকে বাড়িয়ে সারা দেশে 80% মানুষকে টিকার আওতায় নিতে সরকারের এই উদ্যোগ চলবে 12 নভেম্বর পর্যন্ত। এখন যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে সিনোফার্মের ভ্যাকসিন, যেটা আপনারা জানেন যে চীন থেকে এসেছে। যেহেতু আমাদের স্টুডেন্টের চাপটা আপাতত কমছে, এই কারণে এখন আমরা সব ধরনের মানুষকেই আসার জন্য বলছি। এর আগে দেশজুড়ে আগস্ট ও সেপ্টেম্বরে আরও 2টি বিশেষ টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল। এবার ক্যাম্পেইন চলাকালে যেদিন যিনি প্রথম ডোজ পাবেন, পরের মাসের সেই একই দিনে পাবেন দ্বিতীয় ডোজ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এ দফায় দান বাক্স খুলে মিলেছে 3 কোটির বেশি টাকা। 12টি বস্তায় পাওয়া গেছে টাকা, দেশি বিদেশি মুদ্রা সহ বিপুল স্বর্ণ ও রূপার অলংকার। প্রতি 3 মাস পরপর দান বাক্স খোলার রেওয়াজ আছে সেখানে, কিন্তু করোনার কারণে এবার 4 মাসের বেশি সময় পর খোলা হয়েছে মসজিদের সবগুলো দান বাক্স। মসজিদের দান বাক্স খুলেই চক্ষু চড়ক গাছ। বরাবরের মতোই এ যেন টাকার সমাহার। শনিবার সকালে খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 8টি দান বাক্স। প্রতিটি বাক্সেই মিলেছে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। জনশ্রুতি আছে, পাগলা মসজিদে দান করলে পূরণ হয় মনের বাসনা। পাগলা মসজিদে আমাদের মানত ছিল, আর আমাদের আশাগুলি পূর্ণ হয়েছে, এই জন্য মানত দিয়ে গেলাম। এখন আমার বাচ্চা আল্লাহর মধ্যে সুস্থ আছে, আমি এখন নামাজটা আদায় করব। ফকির মিসকিনরে পাক করে খাওয়া যাব, নিজেরা খায়া আমার মনের আশা পূর্ণ করুক। কর্তৃপক্ষ বলছে বিপুল পরিমাণ এই অর্থ ব্যবহৃত হবে কল্যাণ কাজে। চলতি বছরের 19 জুন দান বাক্স থেকে পাওয়া যায় 2 কোটির বেশি টাকা। সিন্ধু খোলা হয় এবং খোলা শেষে এই টাকা গণনা করে রূপালী ব্যাংকে জমা হয়। এই টাকাগুলো কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন দুস্থ ব্যক্তিকে এই টাকা হতে সাহায্য করা হয়। জনশ্রুতি আছে, প্রায় 250 বছর আগে এক সাধকের বাস ছিল নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে। তার দেহাবসানের পরই পাগলা পীরের মসজিদ নামে পরিচিতি পায় স্থানটি। জোহরা সেতু, যমুনা নিউজ। মানিকগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় বাস চালক খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। এই ঘটনায় মামলার পর দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও নির্যাতনের শিকার ওই নারী জানান, সকালে ধামরাই থানা রোড থেকে
কালামপুর এন্টারপ্রাইজের একটি বাসে ওঠেন ওই শিক্ষার্থী। কিছু দূর যাওয়ার পর বাস থেকে প্রায় সব যাত্রী নেমে যায়। এরপর ওই কলেজ ছাত্রী নামতে গেলে চালক তাকে বাধা দেয় এবং গন্তব্যে পৌঁছে দেবে না বলে জানায়। বাসটি নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড অতিক্রম করার পর চলন্ত বাসে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় হেলপার বাস চালাচ্ছিল। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে। এই ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এবার সবচেয়ে ছোট গরুর সন্ধান মিলেছে রাজশাহীতে। উচ্চতা 23.5 ইঞ্চি। এক ঝলক গরুটিকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে লোকজন। গরুটি আকারে বিশ্বের সবচেয়ে ছোট বলে দাবি মালিকের। খর্বাকৃতি এই গরুর নাম মাফিন। উচ্চতা 23.5 ইঞ্চি আর লম্বায় 28 ইঞ্চি। 18 কেজি ওজনের মাফিনকে শখের বশে সাতক্ষীরা থেকে কিনে আনেন রাজশাহী নগরীর বাসিন্দা আরাফাত রুবেল। নিজ বাড়িতে লালন পালন করছেন প্রাণীটিকে। আকার আর ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট গরু বলে ধারণা তার। তাই মাফিনের নাম গিনেস বুকে লেখানোর প্রক্রিয়া শুরু করবেন বলে জানালেন এই খামারি। ভুট্টি জাতের গরু আমার কাছে 12টা আছে। তো এইগুলো ম্যাক্সিমামই আপনার ওই 26 ইঞ্চি, 27 ইঞ্চি, 28 ইঞ্চি পর্যন্ত। তো ছোট আমি দীর্ঘদিন ধরে খুঁজতেছিলাম। তো পরে আমি এক সোর্সের মাধ্যমে সাতক্ষীরা থেকে গরুটা কালেক্ট করাই। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, দেশি জাতের এই গরুটি দুদাঁত হওয়ায় বড় হওয়ার আর সম্ভাবনা নেই। জিনগত কারণেই এই খর্বাকৃতি। তার স্বাভাবিক খাওয়া দাওয়া, চলাফেরা সবগুলো স্বাভাবিকই আছে এবং এটা একটা খর্বাকৃতি গরু এবং জিনগত কারণে গরুটা এরকম ছোট হয়ে আছে। ছোট্ট এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে দূর দূরান্তের মানুষ। দেখার পরে তো স্বাভাবিকভাবে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। যতগুলো গরুর আমি উচ্চতা, ওজন বা আপনার বয়সের দিক দিয়ে দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে এটাই সবচাইতে এখন পর্যন্ত ছোট গরু। খুবই ভালো লাগছে নিজেদের এলাকায় এত ছোট গরু প্রথমে দেখে। গিনেস রেকর্ডের তথ্য অনুসারে চলতি বছর সেপ্টেম্বরে বিশ্বের সবচেয়ে ছোট গরুর তালিকায় স্থান পায় সাভারের রানী, যার উচ্চতা ছিল 20 ইঞ্চি আর ওজন 26 কেজি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে 19 আগস্ট মারা যায় রানী। সিয়াম বিনতে মাহফুজ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি কনসার্টে পদদলিত হয়ে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 শতাধিক মানুষ। প্রশাসন জানায়, হিউস্টন শহরে 2 দিন ব্যাপী গানের উৎসবে প্রথম দিনে স্টেজে ওঠেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ট্রাভিস স্কট। তাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের সামনে ছুটে আসতে থাকেন দর্শকরা। এতেই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ সময় বাধ্য হয়ে গান বন্ধ করে দেওয়া হয়। পরে দর্শকদের নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনীর সহায়তা চান স্কট। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আয়োজক কমিটি সহ স্থানীয় মেয়র ও রাজনৈতিক জনপ্রতিনিধিরা। তারা বলছেন, আনন্দের মুহূর্তে এমন দুর্ঘটনা সবার জন্যই অপ্রত্যাশিত। সৌদি আরবকে নতুন করে আরও 280টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত এসব ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $650 মিলিয়ন। এর মাধ্যমে AIM-120C ক্ষেপণাস্ত্র সহ সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি এবং প্রযুক্তি সহায়তা পাবে সৌদি আরব। পেন্টাগন জানিয়েছে, এরই মধ্যে বিষয়টির অনুমোদন দিয়েছে কংগ্রেস। ফলে উপসাগরীয় নীতির আওতায় এটিই হতে চলেছে বাইডেন প্রশাসনের সৌদি আরবের প্রথম অস্ত্র বিক্রি। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবকে সতর্কতার সাথে সমর্থনের নীতি নেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গত বছর সৌদি আরবে আন্তঃসীমান্ত হামলা বাড়ায় তাদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র বিক্রি করা হচ্ছে। করোনায় আক্রান্তদের চিকিৎসায় ফাইজারের ট্যাবলেট 89% কার্যকর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে এই দাবি করেছেন মার্কিন বায়োটেক প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, পাক্সলোভিড নামে ট্যাবলেটটি গুরুতর রোগীদের উপর প্রয়োগে সফলতা পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি বলছে, ট্যাবলেট ব্যবহার করে কমানো গেছে মৃত্যু ঝুঁকি। করোনার বিস্তার ঠেকাতে ভ্যাকসিন প্রয়োগ চললেও আক্রান্তদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার ওষুধ নিয়ে গবেষণা চলছিল বেশ কিছুদিন ধরেই। মার্কিন প্রতিষ্ঠান মার্কের মলনুপিরাভিরের পর এবার সফলতার কথা জানালো ফাইজার। মার্কিন বায়োটেক প্রতিষ্ঠানটি বলছে, তাদের পিল পাক্সলোভিড করোনা আক্রান্তদের চিকিৎসায় 89% সফলতা পেয়েছে। এটা অভাবনীয় সাফল্য। রোগীদের জীবন রক্ষায় কাজ করছে ওষুধটি। ক্লিনিক্যাল ট্রায়ালে আইসিইউতে থাকা প্রতি 10 জন রোগীর মধ্যে 9 জনেরই পরিস্থিতি উন্নতি হয়েছে পাক্সলোভিড প্রয়োগের পর।
ফাইজার জানিয়েছে নতুন এই ওষুধটি করোনা ভাইরাসের বংশবৃদ্ধিতে সহায়ক এনজাইম অকার্যকর করে দেয়। আপাতত ওষুধটির 3 ডোজ দিনে 2 বার করে 5 দিন খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলও বেশ আশাব্যঞ্জক। বলা যায় এখন পর্যন্ত মহামারী প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি এটি, কারণ মুখে খাওয়ার জন্য অন্য কোনো ঔষধই এতটা ভালো ফল দেয়নি। উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের বেশিরভাগেরই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছেন। প্যাক্সলোভিড উদ্ভাবনের পর মোট 1219 করোনা রোগীর উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। অবশ্য 20% স্বেচ্ছাসেবী জানান ওষুধটি খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্য এরই মধ্যে ফাইজারের এই ওষুধটির 2.5 লাখ কোর্স অগ্রিম অর্ডার করেছে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। টি-20 ক্রিকেটের সাফল্য পেতে হলে প্রস্তুতি ও পরিকল্পনায় ভিন্নতা আনার বিকল্প নেই, এমন কথা বলেছেন আবারও টিম ডিরেক্টর হওয়ার আলোচনায় থাকা খালেদ মাহমুদ সুজন। যদি আবারও দায়িত্বে ফিরতে হয় তবে নিজের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে চান খালেদ। পাওয়ার প্লের ব্যাটিং ও ডেথ ওভারের বোলিংয়ে উন্নতি তার প্রধান চ্যালেঞ্জ। ভবিষ্যতে টি-20 দল নিয়ে তিনি কথা বলেছেন যমুনা টিভির সাথে। আজ প্রথম পর্ব। দলের সংকটময় সময়ে তিনিই পাশে এসে দাঁড়ান, সরাসরি কথা বলেন, লুকোছাপা নেই। আর তাই বিতর্কিতও কম হননি কোচ ও সংগঠকের দুই পরিচয় পাশাপাশি থাকা খালেদ মাহমুদ সুজন। টিম ডিরেক্টর এর আগেও হয়েছেন ম্যানেজার কিংবা কোচ, কিন্তু অন্তর্বর্তীকালীন দায়িত্বে থেকে মন মতো কাজ করতে পারেননি। সবশেষ শ্রীলঙ্কা সফরের মাঝে জাতীয় দল ছেড়ে দেশে ফিরে আসেন, থাকছিলেন দূরে দূরে। বিশ্বকাপে চরম ব্যর্থতার পর আবারও সেই সুজনে পরিত্রাণের পথ খুঁজছে বিসিবি। দেশের সাবেক এই অধিনায়ক খোলামেলা বললেন তার টি-20 পরিকল্পনা। পাওয়ার প্লে বিপর্যয়ে মূলত চরম ব্যর্থ দল বিশ্বকাপে, সেখানেই ফর্মুলা নিয়ে কাজ করতে উদ্গ্রীব মাহমুদ। 6 ওভারটাকে আমরা ভাগ করি যে 2-2-এর পর 4, 4-এর পর 6। 2 ওভার আমাদের কাজ কি থাকবে? আমরা 2 ওভারে আপনার 12 বলে আমরা 10 রানের জন্য খেলবো, নট 25 রানের জন্য খেলবো। প্রথম ফার্স্ট ওভার সাইন অফ করা, পরের 2 ওভার আমরা কী করবো? 12 বলে 12-র জন্য খেলি। মানে আমি বলছি একটু ভেঙে যদি আমি সাজাই জিনিসটাকে, তাহলে আমি মিনিমাম রিক্সা দিলাম, 4 ওভারে আমার 22 রান দাঁড়ালো। তারপর 2 ওভার কিন্তু আমার 12 বল হাতে আসে, আই ডিডন্ট লুজ এনি উইকেট, আই মাইট লুজ 1 উইকেট। এই 2 ওভারের মধ্যে আমি তখন এগ্রেসিভ করবো। ওই 2 ওভার হয়তো আমি 18 রান নিতে পারি, এটা কোনো বড় ডিল না 18 রানে। সুতরাং আমি যদি 40 রানে শেষ করতে পারি লুজিং 1 উইকেট, আমি বলবো দ্যাট শুড বি আওয়ার ট্যাকটিক। টপ অর্ডারের দুর্দশা দেখে বিরক্ত সুজন বলছেন, হোয়াইট বল ক্রিকেটার আলাদা করা এখন সময়ের দাবি। যে কোনো মূল্যে টপ অর্ডারের জন্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান গড়ে তুলতে হবেই। টপ অর্ডার ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি দুইভাবে। একটা হচ্ছে আমরা রানও করিনি, আমরা উইকেটও দিয়েছি। অর্থাৎ 6 ওভারে 22 রান 3 উইকেট। তাহলে আপনি 6 ওভারে 60 রান 3 উইকেট থাকেন, মিডল অর্ডারের জন্য মাছ ইজিয়ার হচ্ছে, ঠিক আছে, গ্রাফটিং করতে পারবে, কিছুক্ষণ খেলে হয়তো বা আরেকটা জিনিস হতে পারে, আপনি 6 ওভারে 30 রান নো লস থাকেন। 2 রকম হতে পারে, 2টা হতে পারে যে 6 ওভারে 25 রান 3 উইকেট, তাহলে তো ওইখানেই শেষ আসলে। নিজে মিডিয়াম পেসার ছিলেন, আর তাই জানেন ডেথ ওভারে ইয়র্কারের মূল্য। শেষ 5 ওভারের বোলিং বড় এক চিন্তার বিষয় সুজনের। একটা ছেলে পারফেক্ট ইয়র্কার মারবে, আমাদেরকে 2 রকম বলেন। সাইফুদ্দিন খুব ভালো করে, সাইফুদ্দিন ইনজোর হয়ে গেল। মুস্তাফিজ কিন্তু এখন তার ইয়র্কারের লেন্থ কিন্তু পরে কারেক্ট ইয়র্কার করতে গিয়ে ফুল টাচ করলো মনে হয় বেশ কিছু ম্যাচে, যেটা 6 খেলো, এবং ওটা কিন্তু বেশ কস্টলি হয়ে গেছে আমাদের জন্য। তাসকিন মুস্তাফিজদের মতো পেসারদের থেকে সেরাটা বের করে আনার জন্য নির্দিষ্ট পরিকল্পনা দরকার বলে মনে করছেন খালেদ মাহমুদ। তাসকিনকে কোথায় ইউজ করবো? তাসকিন টি-20তে পারফর্ম করেছে, তাসকিন টেস্টেও পারফর্ম করেছে, তাসকিন ওয়ানডে, তো ওকে ম্যানেজ করা, মুস্তাফিজকে ম্যানেজ করা, এগুলো জানতে হবে। মাজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।